চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 23। রাত হয়েছে। শহরের আলোগুলো দূরে তারার মতোই জ্বলজ্বল করছে। গাড়ির জানালা নামানো। বাইরের বাতাস চিত্রার চুল উড়াচ্ছে। স্টিয়ারিংয়ে হাত রেখে ফরাজ একপাশে তাকিয়ে মুচকি হাসলো। চিত্রা ঠোঁট ফুলিয়ে বলল, ফরাজ প্লিজ, আইসক্রিম খেতে ইচ্ছে করছে খুব। ফরাজ ভুরু কুচকে তাকালো। এই রাতে? তুমি কিন্তু 3 মাসের প্রেগনেন্ট চিত্রা, ঠান্ডা লাগবে। চিত্রা গাল গলালো, শিশুসুলভ অভিমান নিয়ে বলল, তাই কি হয়েছে? নিজের জন্য চাইছি নাকি বাচ্চা খেতে চেয়েছে? ফরাজ হেসে ফেলল, এক হাত বাড়িয়ে আলতো করে চিত্রার পেটের ওপর রাখলো। আমার বাবু যা চাইবে মা সেটা এনে দিবে, কিন্তু তার মার শরীর আগে। চিত্রা ধীরে বলল, একটু খেলে কিছু হবে না, খুব বেশি না, শুধু একটু 2 স্কুপ। ফরাজ দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে। চিত্রা খুশিতে হাততালি দিল। ইয়েস, আপনি পৃথিবীর সেরা হাজবেন্ড। ফরাজ হঠাৎ চিত্রাকে জিজ্ঞেস করলো, তুমি মানুষটা এমন হাসতেও জানো? ওমা, ক্রিমিনালদের মন থাকলে আবেগ থাকে, অফিসারদের থাকবে না? যাই হোক, আজকে বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে, তারা খুব জলদি বাংলাদেশে আসবে। বাবা কিন্তু এমনিতেই অনেক কষ্টে আমাদেরকে, আমাদের সম্পর্কে বা আমাদের বিয়েটা মেনে নিয়েছে। ভাবতেই তো পারছেন, এসেছিলাম আপনাকে গ্রেফতার করতে, তার ওপরে ওপরে পাঠাতে গিয়ে অপরাধীর প্রেমে পড়ে পা পিছলে গেলাম। তাও আবার আমার মুখের দিকে চেয়ে বাবা মা সব মেনে নিয়েছে। আল্লাহ জানে কপালে আমার কেমন দজ্জাল শ্বশুর শাশুড়ি রেখেছে। তোমার মা বাংলা জানে? আপনার থেকেও ভালো জানে। কেন, আমার বাংলা কি খুব খারাপ? না, আপনি গালি দেন, আপনার থেকেও বেশি বাংলা গালি মনে হয় আমার আম্মা জানেন। তোমার মা কি খ্রিস্টান? তা কেন হতে যাবে, পাক্কা মুসলিম। নাম কি? নাম দিয়ে আপনার কাম কি? আরে বলো না, চৈতন্য, কাইসার। ওসব চ চ চ দিয়ে কি আমার পছন্দের একটা শব্দ আছে। যে আপনি ভালো হবেন না, আপনার মধ্যে খালি ওইসব ঘুরপাক খায়, তাই না? ইয়ে মানে আমি তো চতে চিতার কথা বলছি। চিত্রে এবার লজ্জায় পড়ে গিয়েছে। ফরাজ পেছনে ছিটে ইশারা করে বলল, আমরা গাড়িতে অনেক স্পেস আছে, তুমি চাইলে তোমার ভাবনায় আসা শব্দটাকে বাস্তবায়ন করতে পারি। চিত্রা লজ্জা পেয়ে বলল, ইস ফরাজ, যান কি আইসক্রিম আনুন। ফরাজ এসে গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি থামলো এক ছোট আইসক্রিম শপের সামনে। ফরাজ আগে নেমে দরজা খুলে দিল। সাবধানে নামো। চিত্রা নামতে ফরাজ তার কাঁধে শালটা ঠিক করে দিল। হাওয়া লাগলো না বেশি। চিত্রা মিষ্টি হাসলো। ফরাজ তাকে আইসক্রিম এনে দিতেই সে ধীরে ধীরে খাওয়া শুরু করলো। মাঝে মধ্যে ফরাজের দিকে তাকিয়ে দেখলো। একটু পরপর বলছে, ধীরে চিত্রা, ব্রেন ফ্রিজ হয়ে যাবে তো, ঠান্ডাও লেগে গেছে, যেতে পারে। চিত্রা হেসে বলল, আপনি তো টেনশন কেন করেন? ফরাজ একটু কাছে এসে ফিসফিস করে বলল, কারণ এখন তুমি একা নাও। কথাটা শুনে চিত্রা আলতো করে ফরাজের হাত চেপে ধরলো। গাড়িতে ফেরার পর ফরাজ সিট বেল্ট ঠিক করে দিল। তারপর তার হাতটা নিজের হাতে নিল। আইসক্রিম শপ থেকে বের হতেই রাতটা হঠাৎ করে আরো গভীর হয়ে উঠল। আকাশে আধখানা চাঁদ, চারপাশে নরম নরম আলো। ধীরে চিত্রা হাঁটছে। ফরাজ তার পাশে, এক হাত দিয়ে চিত্রের কাজ জড়িয়ে, আরেক হাত সময় প্রস্তুত যদি হোঁচট খায়। চিত্রা মৃদু হেসে বলল, আমি কিন্তু ঠিক আছি, এত টেনশন করার কিছু নেই। ফরাজ নিচু গলায় বলল, তুমি ঠিক আছো জানি, কিন্তু এখন তুমি একা নও। এই বলে সে আলতো করে চিত্রার পেটের দিকে তাকালো। চোখে এক অদ্ভুত মায়া। রাস্তার পাশে একটা ছোট্ট পার্ক, পরিবেশটা শান্ত। ফরাজ বলল, 2 মিনিট বসবে? ক্লান্ত লাগছে না তো? চিত্রা মাথা নেড়ে হাসলো। আপনার সাথে থাকলে ক্লান্ত কই। বেঞ্চে বসতে ফরাজ আগে নিজের রুমালটা পেতে দিল। ঠান্ডা লাগবে না? চিত্রা একটু মজা করে বলল, আপনি না পুরো ওভার অ্যাক্টিং হয়ে গেছেন। ফরাজ হালকা এসে তার হাতটা ধরলো। হাত হতেই হবে, এখন আমরা একজন নই, 2জন, আর আমরা দুইটা হার্টবিট। চিত্রা চুপ হয়ে গেল, চোখ ভিজে উঠল অল্পতেই। আপনি সত্যি খুশি? ফরাজ তার দিকে পুরোপুরি ঝুঁকে শৈল ঘুরিয়ে বসলো। খুশি? আমি ভয় পাই, চিন্তা করি, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি তোমাকে আর আমাদের ছোটটাকে। হঠাৎ বাতাসে চিত্রা চুল উড়ে এসে মুখে পড়ল। ফরাজ খুব ধীরে আলতোভাবে চুলগুলো সরিয়ে দিল। চিত্রা ফিসফিস করে বলল, আমাকে এত ভালোবাসেন কেন? ফরাজ একটু ঝুঁকে কপালে আলতো করে চুমু দিল। কারণ তুমি শুধু আমার স্ত্রী না, তুমি আমার দুনিয়া। চিত্রা তার কাঁধে মাথা রাখলো। ফরাজ নিচু গলায় বলল, প্রমিস করো নিজের যত্ন নিতে হবে। চিত্রা চোখ বন্ধ করে বলল, এমন প্রমিস কেউ করতে বলে? আমি
বারণ করলে তো আপনি নিষেধ অমান্য করবেন। গাড়িটা যখন বাসার গেটে ঢুকলো তখন ওই ফারাজের হাতটা চিত্রার হাত ছাড়েনি। গেটের সামনে দাঁড়িয়ে থাকা বাড়িটা আজ অন্যরকম লাগছে, শান্তিময় একটা জায়গা। চিত্র অবাক হয়ে বলল, এখান থেকে শব্দ পাচ্ছি, কেউ এসেছে নাকি? ফারাজ মুচকি হেসে বলল, মনে হচ্ছে আমাদের বাসায় আজ মেলা বসেছে। গাড়ি থামতে ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো পিয়াস। এই যে অবশেষে হাজির। আমরা ভাবছিলাম তোমরা চাঁদের দেশে হারিয়ে গেছো। তার পেছনে নিশিতা হাত নেড়ে বলল, চিত্রা সাবধানে নামো, আমরা কিন্তু সব জানি। চিত্রা লজ্জা পেয়ে ফরাজের দিকে তাকালো। ফরাজ দরজা খুলে খুব সাবধানে তাকে নামালো, ধীর পায়ে পা রাখলো। ভেতরে ঢুকে দেখা গেল ড্রয়িং রুমে একেবারে জাঁকজমাক। আয়শা আর অব্র সোফায় বসে গল্প করছে, বজ্র মেঝেতে বসে নুরির সাথে খেলছে। রঙিন ব্লক সাজিয়ে বাড়ি বানানো হয়েছে। নদী রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাসলো, এই যে আমাদের চিত্রা আর ফারাজ চলে এসেছে। চিত্রা এগিয়ে এসে নুরিকে কোলে তুলে নিতেই ফারাজ সঙ্গে সঙ্গে বলল, ওজন বেশি হলে কিন্তু বসে নাও। সবাই একসাথে হেসে উঠলো। প্রিয়াস মজা করে বলল, দেখেছো বাবা হওয়ার আগে কেয়ারিং লেভেল 100। নিশু বলল, আমরা বাজি ধরেছি, বাচ্চা হলে ফরাজ ভাই কাছে যাবে না, সারাদিন কোণে নিয়ে ঘুরবে। ফরাজ ভুরু তুলে বলল, তোমরা কেউ চিন্তা করো না, আমার দায়িত্ব আমি বুঝি। চিত্রা চুপচাপ দাঁড়িয়ে সবার মুখের দিকে তাকাচ্ছিল। এতদিন পর এমন একসাথে আড্ডা হচ্ছে। আয়সা এগিয়ে এসে চিত্রার গালে হাত রাখলো, তোর মুখটা আজকে আরো বেশি গ্লো করছে। অব্র হেসে বলল, এই গ্লো না, এটা হচ্ছে আইসক্রিম গ্লো। আবারও হাসির রোল পড়লো। হঠাৎই চিত্রা খেয়াল করলো রাজন নেই। রাজন ভাই আজও বাড়িতে নাই, তাই না? নদী একটু থেমে বলল, হুঁ। ফরাজ চিত্রার দিকে তাকিয়ে বুঝলো সে একটু চুপ হয়ে গেছে। আলতো করে তার কাঁধে হাত রাখলো, এসে বসো, বেশি দাঁড়িয়ে থাকবে না। সে সোফার কোণে কনিস ঠিক করে দিতেই তারপর নিজে পাশে বসে চিত্রার পায়ের নিচে ছোট স্টুল নিয়ে দিল। পা একটু উঁচু করে রাখো। আয়সা ফিসফিস করে অব্রকে বলল, এই মানুষটাকে আমরা আগে চিনি নাই কেন? কারণ ঘরনি তুমি একটা কানা। শালার ভাই দিব একটা গুলি মেরে। বন্দুক আমারও আছে, আমিও মারতে জানি। সবাই সেই কথা শুনে ফিক করে হেসে দিতে অব্র আর আয়সা লজ্জায় বিপাকে পড়ে গেল। বজ্র নুরিকে নিয়ে বসে বলল, নুরি জানো তোমার একটা ছোট্ট খেলনার সাথী আসছে। নুরি সরগলায় বলল, সে কবে আসবে? চিত্রা হেসে বলল, আর একটু সময় লাগবে মা। ফরাজ নুরির মাথায় হাত রেখে বলল, তুমি কিন্তু আপু হবে, প্রস্তুত হও। নুরি গম্ভীর গলায় মাথা তুলে নেড়ে বলল, আমি বেবিকে চকলেট দিব। ফরাজ সহ সকলে হেসে উঠল। রাত বাড়তে থাকলো। গল্প, চা, হালকা নাস্তা, পুরো বাড়ি ভরে উঠেছে উষ্ণতায়। আয়শা পুরোনো দিনের ঘটনা তুলে প্রিয়াসকে বলতে লাগলো কেমন করে নিশুর প্রেমে পড়ে গেছে সে। কোর্ট ম্যারেজ থেকে এত কাজে লাগবে সে জানতোই না। হঠাৎ পিয়াস বজ্রকে বলল, এই ভাই তোমার বউ কিন্তু কট খাওয়ার আগে আমার হওয়ার কথা ছিল। বজ্র ভুরুকুচকে বলল, আরে বাবা, আমার বই আমার হওয়ার আগে সবারই হওয়ার কথা ছিল নাকি? সবাই আবার হেসে উঠল। হঠাৎ নদী, আয়শা আর অব্র বলে উঠল, ফরাজ আর চিত্রা তো খুশির খবর দিল, এবার কিন্তু তোদের পালা। বলেই কবে সংবাদ পাবো? অব্র নিজের চুলে হাত বুলিয়ে বলল, এটা আমাকে না বুঝিয়ে আমাদের গুন্ডা মাস্তান গোয়ালিকে বোঝান। আমি তো বলেইছি, এখন যদি সে ঘরে ফোকাস না দেয়, দোষ কি আমার? সবাই হাসতে হাসতে আয়শা অব্রের দিকে তাকালো। আয়শা অব্রকে চিমটি কেটে বলল, সরকার ভাইয়ের বাচ্চা, আজকে তুই খালি একা হ, খবর আছে তোর। এসবের মাঝে ফরাজের নজর বারবার চিত্রার দিকেই। পানি খেয়েছো? ক্লান্ত লাগছে, চলো একটু রেস্ট নিবে। চিত্রা মৃদু হেসে বলল, আমি ঠিক আছি, এতদিন পর সবাই একসাথে ভালো লাগছে। ফরাজ নিচু গলায় বলল, ভালো লাগলে না লাগলে চলে যেও, আর ভালো লাগলে থাকো, তবে বেশি না। রাত যখন একটু গভীর তখন নদী এসে চিত্রার পাশে বসলো। দেখলো ভর ঘরা মানুষ থাকতেও কেমন লাগে। চিত্রা ধীরে বলল, মনে হচ্ছে সত্যি একটা পরিবারে আছি আমরা। ফরাজ কথাটা শুনে চুপ করে তার হাতটা ধরলো। এই পরিবার, এই ঘর, সবকিছুর মাঝে তুমি আমার সবচেয়ে আপন। জুনাইদা রুমানা অন্তর্মহলে আসরে উপস্থিত আজ, কিন্তু আজ শেষ মুহূর্তে এসে নিজেদের বদলে ফেলার চেষ্টা। তাই সুযোগ দেওয়ার উচিত, নয়তো খোদা নারাজ হয়। খেতে বসতে বসতে 12টা বেজে গেছে। খাবার টেবিলে আজ জমজমকপূর্ণ আয়োজন। নদী একবার রাজনের চেয়ারের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছেড়ে কড়াই নেড়ে বলল, দেখো কিন্তু আজকে কলিজা ভুনা আমি নিজের হাতেই করেছি। বজ্র এসে বলল, আপনি ভাবি রান্নায় ঝাল দেন বেশি। নদী চোখ রাঙালো, ঝাল না হলে কলিজা ভুনা জমে? ডাইনিং টেবিলে আজ আলাদা একটা আবহ। খাবার টেবিলটা ভরা
পোলাও, সালাদ, ডাল আর মাঝে মধ্যে ধোয়া ওঠা কলিজা ভুনা। গরু, মুরগি, ইলিশ, চিংড়ি সবই তো আছে। আবার ডিম না হলে কারো চলে না। সবাই আজ হাতে হাতে কাজ করছে। আয়শা রায়াতা বানিয়েছে, নিশু প্লেট সাজিয়েছে, অব্র পানি ঢেলেছে, পিয়াস চেয়ার ঠিক করেছে বসার জন্য। রোমানা চুপচাপ সবার প্লেট পরিবেশন করেছে। তার চোখে মুখে আগে সেই কঠোরতা নেই, বরং অনুতপ্ত কোমলতা। সে চিত্রার সামনে প্লেট রাখতে গিয়ে নরম গলায় বলল, তোমার জন্য ঝালটা একটু কম করে দিয়েছি, আর তেলটা ঝরিয়েও দিয়েছি। চিত্র অবাক হয়ে তাকালো। আপনি এত কষ্ট কেন করতে গেলেন? রোমানা হালকা হাসলো। কষ্ট না মা, এখন যা বাকি আছে ভালোটা করে কাটাতে চাই। ভুল তো কম করিনি জীবনে, বাকি সময় খোদার কাছে মাপ চাওয়ার জন্য কাটিয়ে দিতে পারলে শান্তি। টেবিল মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। জুনায়েদ এলাহি গলা খাকারি দিয়ে বললেন, মানুষ ভুল করবে, কিন্তু বুঝতে পারাটাই বড় কথা। আল্লাহর সুযোগ দিলে শেষটা ভালো করার চেষ্টা করা উচিত। ফরাজ তখন চিত্রের পাশে বসে তার প্লেট এর নিচের দিকে টেনে নিল। এটা আমি একটু মিক্স করে দেই। চিত্রা ভুরু কুচকে বলল, আমি নিজেই পারবো। ফরাজ শান্ত স্বরে বলল, জানি পারবে, তবুও করে দিতে দাও। সে কলিজা ভুনা থেকে বাড়তি মশলা আলাদা করে দিল। পোলাওটা একটু নরম করে মেখে দিল। ধীরে খাবে, খুব গরম। নিশু মুখ চিপে হাসলো। এই লেভেলের ভালোবাসা সবার কপালে থাকে না। পিয়াস তা শুনে খাবার মেখে নেওয়া নোলা নিশুর মুখে তুলে দিয়ে বলল, হাঁ করো, আমরা এভাবে পারি। খালি দেখাতে জানি না ফারাজ ভাইয়ের মতো, তাই। নুরি নিজের ছোট্ট প্লেট নিয়ে বসে আছে। সে চিত্রার দিকে তাকালো। ছোট্ট বেবি কি ঝাল খায়? সবাই হেসে উঠল। চিত্রা মজা করে বলল, না মা, বেবি এখন শুধু মাম্মার ভালোবাসা খায়। ফারাজ সঙ্গে সঙ্গে বলল, আমার প্রোডাক্ট বলে কথা, সে সব খাবে। আয়শা বলল, দেখেছো, বাবা হওয়ার আগেই মেডিকেলের বই হয়ে গেছে, কত যত্ন। তা শুনে অব্র বলল, কেউ যদি মা হতো তাহলে আমি এমন যত্ন নিতে পারতাম। আয়শা তাকাতেই তার দিকে সেই পুনরায় খাওয়াই মনোযোগ দিল। খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প জমে উঠল। পুরাতন স্মৃতি, ভুল বোঝাবুঝি, হাসির গল্প সব মিলে এক ধরনের পূর্ণতা। রোমানা একসময় চুপ করে জুনায়েদের পাশে বসে বলল, জীবনটা কত ছোট, তাই না? এতদিন বুঝিনি। জুনায়েদ দীর্ঘ শ্বাস ফেলল। বুঝতে সময় লাগে, তবে যতদিন শ্বাস ততদিন সুযোগ আছে। এই সময় চিত্রে একটু ধীর হয়ে গেল। ফরাজ সঙ্গে সঙ্গে খেয়াল করলো, ক্লান্ত? চিত্রা মাথা নেড়ে বলল, না, শুধু একটু ভালো লাগছে। ফরাজ চেয়ারটার কাছে টেনে নিল। পিঠটা সোজা করে বসো, পানি খাও। সে গ্লাসে করে পানি ঢেলে দিল। তারপর সবার দিকে তাকিয়ে বলল, ও বেশি সময়ে বসবে না, খাওয়া শেষ হলেই রেস্ট। বজ্র মজা করে বলল, আরে ভাই, আমরাও তো অপহরণ করছি না তোর বউকে। ফরাজ হেসে বলল, আমি জানি, তবুও সাবধানে থাকা উচিত। খাওয়ার সময় শেষ। সবাই আবার ড্রয়িং রুমে বসলো। কেউ চা, কেউ নিয়েছে ফল। নুরি ঘুমে ঢলে পড়ছে। নদী তাকে কোলে নিয়ে দোলাচ্ছে। চিত্রা সোফায় হেলান দিয়ে বসতে বসতে ফরাজ তার পায়ের নিচে আবারও কুশন টেনে দিল। ভালো লাগছে পাটা? না, তবুও রাখো। চিত্রা তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। আপনি না থাকলে আমি বোধহয় নিজের যত্নটাও ঠিক মতো নিতে ভুলে যেতাম। ফরাজ নিচু স্বরে বলল, তাই তো আছি। রাত অনেকটাই গড়িয়ে গেছে। দেওয়ালের ঘড়িটা প্রায় 1:30টায়। আজ এখনো আড্ডা চলছে। চায়ের শেষ চুমুকটা টেবিলে। নুরি নদীর খাদে ঘুমিয়ে পড়েছে। অব্র হাই তুলছে। শোনো, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ফ্যামিলি টাইম কাটালাম। পিয়ার সাথে সাথে যোগ করলো, হ্যাঁ ভাই, এবার প্রত্যেকে নিজ নিজ রুমে যাওয়া দরকার, আলাদাভাবে। চিত্রা চুপ করে রইল। তোমরাও না? অপর নাটকীয় ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ঘোষণা দিচ্ছে, আজকে সব এখানে সমাপ্তি। আজ সবাই নিজ নিজ ঘরে প্রস্থান করেন। সবাই হেসে উঠল। রোমানা নরম গলায় বলল, হ্যাঁ, অনেক রাত হয়েছে, চিত্রারও রেস্ট দরকার। ফারাজ এবার একেবারে সিরিয়াস হয়ে গেল। ঠিক। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চিত্রার দিকে হাত বাড়ালো, চলো। চিত্রা হাত ধরতে সে সাবধানে টেনে তুললো। ধীরে পা দেখালো। নদী মুচকি এসে বলল, ওকে কিন্তু আজ বেশি রাত জাগতে দিও না। ফারাজ শান্ত স্বরে বলল, আপনি কাটাঘায়ে নুনের ছিটা দিয়েন না ভাবি। আমি এমনিতেও চিন্তা করেছি, এই চিন্তা আপনার না করলেও চলবে। প্রিয়াস ফিসফিস করে বলল, এই আমি আছি। ডায়লগের একটা ট্রেডমার্ক হয়ে গেছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় ফরাজ এক হাত দিয়ে রেলিং ধরলো, আরেক হাত দিয়ে চিত্রার হাত শক্ত করে ধরে রাখলো। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। রুমের দরজার সামনে এসে ফরাজ থামলো। নিচে এখনো হাসির শব্দ ভেসে আসছে। সে একবার চিত্রার দিকে তাকালো, ক্লান্ত। চিত্রা মৃদু হাসলো, না, আজ ভালো লাগছে। রুমে ঢুকতে ফরাজ আগে লাইট অন করে দিল। তারপর আগে ফ্রেশ হয়ে নাও, আমি পানি গরম করে দিয়েছি। চিত্রা হেসে বলল, আপনি না পুরো হাসপাতাল সেট আপ বানিয়ে ফেলেছেন।
ফারাজ কাছে এসে আলতো করে কপালে হাত দিয়ে দেখলো শরীরটা ঠিক আছে নাকি না। কারণ তুমি এখন আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখন আর দুজন নেই। চিত্রা তার দিকে তাকিয়ে ধীরে বলল, সবাই বলে নিজের মতো সময় কাটাতে, আপনি কিন্তু সেই সময়টা কেয়ার দিয়ে ভরিয়ে দিয়েছেন। ফারাজ মৃদু হাসলো। চিত্রা এগিয়ে আসতেই থমকালো আবার। বাড়ির বাইরে ভেতরকার শব্দ ধীরে ধীরে স্থিমির হয়ে আসছে। ফারাজ নিচু স্বরে বলল, আজ অনেক হাসলে, এখন রেস্ট নাও, ঠিক আছে? চিত্রা চোখ বন্ধ করে মাথা নেড়ে বলল, ঠিক আছে। ততক্ষণে যাই ফ্রেশ হয়ে আসি। যদি ফ্রেশ না হলে ভাইরাস জীবাণু আমার বাবুর শরীরে লেগে যায়, সমস্যা হবে। বলেই সে চিত্রার পেটের দিকে খেয়াল করলো। আব্বু আসছি, তুমি আপাতত একটু আম্মুর কেয়ারে থাকো। ফারাজ কিছুক্ষণের মধ্যেই শাওয়ার শেষ করে বের হয়ে পড়ল। পরনে তার একমাত্র একটা সাদা তোয়ালে, শরীরটা উন্মুক্ত, টান টান পেশিবহুল শরীরটা এখন পুরোটা স্পষ্ট। তার চুলগুলো কপালের সামনে পড়ে আছে, যা থেকে জল গড়িয়ে পড়ছে। সে বের হতে চাইতে চমকে ওঠে। চিত্রের গায়ে তার সদস্যট, সে কি সত্যি দেখছে? ফারাজ আবার ওপর থেকে পরখ করলো, ঢোক গেল। এক পা দুপা এগিয়ে সে চিত্রার কাছে, আলতো করে চিত্রাকে মনে করে চুল সরিয়ে আচমকা চিত্রা একটানে নিজেকে খুব কাছে টেনে নিল। তোমাকে না ঘুমাতে বলেছিলাম? কেন, সুন্দর লাগছে না? ঘুমাও, শরীরে ক্লান্ত না হলে ঘুম আসবে না। এখন বলুন কেমন লাগছে? মারাত্মক। এটা না হলে ফিনিক্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মনে হয় নাকি? চিত্রে এবার ফারাজের দিকে তাকিয়ে বলল, একবার একবার চেয়ে বলল, সারা জীবন আমার পাশে থাকবে তো? ফারাজ চিত্রার দিকে নেশাতুর কণ্ঠে তাকিয়ে বলে উঠল, যতদিন প্রাণ আছে আমি রব যে কাছে। তোমাকে কথা দিলাম, ভালো আর লাগে না। এত কেন মায়া? যত কাছে আমি লাগে ততই সান্ত্বনা। তবু অবুঝ ভালোবাসা, জানি নয় এ খেলা। তবু এই মনে হয় ছাড়া তোমাকে বাঁচব না। দুজনের মধ্যে অন্ত উষ্ণতার গভীর হতেই ফারাজ নিঃশব্দে জিজ্ঞেস করলো, হুম, তাহলে তাহলে আমার তৈরি করা নিয়ম ভাঙার দুঃসাহস তোমাকে কে দেখালো? ফরাজ বাঁকা হেসে তাকাতেই চিত্রা বলল, এত বড় ক্রিমিনাল অফিসার হয়েও এটা যদি না পারি, তাহলে ছোটলোকি কারবার হয়ে যায় না? না হলে তো বিষয়টা আরো বেশি টু মাচ ছোটলোকি হয়ে যায়।